সহযোগিতায় শম্ভুদা, বিশেষ সহযোগিতায় কালনা থানা কিলনাই গ্রামবাসীর কাছে একান্ত অনুরোধ আপনারা প্রত্যেককে সহযোগিতা করবেন, যাতে করে প্রতি বছর এই কমিটি একইভাবে মায়ের কাছে এই অনুষ্ঠানটি করতে পারে। ঘোষণাটি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ জগবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের পদপদ্মে ভক্তি ভরে প্রণাম জানিয়ে বঙ্গরঙ্গ মঞ্চের প্রভাবপতি নটনাট্যকার গিরিশচন্দ্র ঘোষের উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শুরু করতে চলেছি নবমন অপেরা পরিবেশিত এবং এনএস প্রযোজিত বর্তমান যুগের সভ্যতার এক প্রতিচ্ছবি 1430 সালের সুপারহিট ধামাকা শিবের সিঁদুরে নকল বউ। রচনা সুমন পাল, সম্পাদনায় তিতলি রায়, সুর প্রচলিত, নৃত্য তিতলি রায়, সঙ্গীতে মাস্টার চিরঞ্জিত মানিক, সুর সংযোজনায় মাস্টার রামকুমার, আলো ধ্বনি মুকুল ইলেকট্রিক, দল ম্যানেজার তাপস মুখার্জি ও প্রত্যেক ঘোষ, নাটক নির্দেশনা ও সামগ্রিক পরিচালনায় সুমন পাল, সহ নির্দেশনায় তিতলি রায়, দল পরিচালনায় কুমার মাধব, চলচ্চিত্রের সিরিয়ালগত মঞ্চকন্যা তিতলি রায় অভিনীত, সকলে স্নেহধন্য ও প্রতিদ্বন্দ্বী গায়ক নায়ক সুমন পাল, সিরিয়াল খ্যাত ক্লাসিক কন্যায়ক সুরজিৎ দেবনাথ, যাত্রার নবস্পর্শী অভিনেতা সঞ্জয় মাধব, সর্বের জনপ্রিয় অভিনেতা তাপস মুখার্জি, নতুন রূপে নতুন সাজে বিদ্যুৎ ঘোষ, নবগত গায়ক ও নায়ক কুমার প্রদীপ, বিশেষ ভূমিকায় মাধব দাস, বিশেষ চরিত্রে অন্যান্য ভূমিকায় শ্যামল দাস ও মান্তু। নমস্কার নমস্কার নমস্কার। শুধু যাত্রাবাড়ি দর্শক মন্ডলীকে নবমন অপেরার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। যাত্রার আয়োজক কমিটিকে ওই দায়িত্ব কিনে ধরে বিক্রি হচ্ছে, তাই তো কবি গুরু রবীন্দ্রনাথ লিখেছিলেন, বাংলার বধূ বুক ভরা মধু জল নিয়ে যায় ঘরে, প্রাণ করে আনচান চোখে আসে চোখে জল ভরে। সবকিছু লিপ্ত হয়ে গেছে। তাই মাননীয় দর্শক মন্ডলী, আজ আপনারা যে নাটক দেখতে এসেছেন মন প্রাণ ভরে তোলার জন্য, আমরা কথা দিচ্ছি অঙ্গীকারবদ্ধ ভরিয়ে দেব আপনাদের মন। তাই মমতাময়ী ডেলি চ্যানেলসে অভিনীত স্বপ্ন সুন্দরী প্রতিভা বিশ্বাস অভিনীত বিশেষ চরিত্রে শুক্লা শুরু করতে চলেছি 1430 সালের সুমন পাল রচিত নির্দেশিত অভিনীত এনএস প্রযোজিত নাচে গানে জমজমাট এক বেদুইন যাত্রাপালা। সংসারেতে সার বুঝেছি, স্বার্থ ছাড়া থাকে না তো কেউ, শত আঘাত পেয়েও আমি শিবের সিঁদুরে নকল বউ, শিবের সিঁদুরে নকল বউ, শিবের সিঁদুরে নকল বউ।
এত সুন্দর গ্রামের একটা ছেলে হয়ে মা বলে সম্মানটা রক্ষা করতে পারিস না, তা না হলে ওই চোখ দিয়ে মা বলে দিকে কোন নজর দিস, তোর চোখগুলো এই কাটারি দিয়ে খুব লাগে লাগে আসতো। দেখে আমাদের গ্রামটা কত সুন্দর, সুন্দর শীতল, পাহাড়, জল, গাছ সব কেমন আমাদের আপন করে ডাকে। তার মধ্যে এত বিকৃত মনুষ্যত্ব নিয়ে মানুষ কিভাবে বাঁচে বলতে পারেন আপনারা? জানি না, কিন্তু মান্তু তোকে তোকে কিন্তু আমি ছাড়বো না। তুই আজ নয় পালিয়ে গেলি, কিন্তু একদিন না একদিন তোকে আমি সন্দেহ পেতে এই কটারি দিয়ে তোর বরণ গরুটা কেটে নামিয়ে রাখিস। স্নাত শীতল বাতাস, মাঠের ধান সবকিছুকে ভালোবেসে আমার তো মনে হয় আমার শরীরে দিয়ে নাচি গাই আর তাদেরকে দেখে বলি, আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে, আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে, আয় আয় দিয়েছে আমি কেটে দিলাম। রজত চৌধুরী কথা মতো এই নদীর বাঁধ আমি কেটে দিয়ে গেলাম।
তা বাবা কেন এমন দেখেছো কাকা? কেন তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো? আমরা পারবো, আমরা সবাই মিলে একসাথে পারবো। দেখো মাটির চোখ ভেঙে ডুবে গেছে। আমার কথা ধরো, মাটি কাটো। আমাদের সবাইকে একসাথে মিলে গঠন করতে হবে। কিন্তু কিন্তু আমাকে জানতেই হবে কে কে করলো এমন কাজ। মদন চৌধুরীর লোক ছাড়া এ কাজ কেউ করতে পারে না। আজ থেকে 25 বছর আগে ওই চৌধুরীদের রিটেনের হাতে তোর বাবা খুন হয়েছিল। তোর বাবা প্রাণ দিয়েছিল, কিন্তু জমি দেয়নি। তুমি কি বললে? এই 25টা বছর ধরে তুমি আমাকে এই কথাটা বললি কেন? কেন তুমি এই কথাটা মনের মধ্যে আমি ছাড়বো না। যে জমিতে আমার বাবার প্রাণ গেছে, যে জমিতে আমার বাবার রক্ত ঝরেছে, আমি সেই চৌধুরী রেখে ছাড়বো না। আমি আমি অন্যায় বিচারের প্রতিশোধ নেব, প্রতিশোধ। কিন্তু আমি যদি প্রতিশোধ নিয়ে আমি যদি দুর্বল হয়ে পড়ি, আমি তোকে সাহস, আমি তোকে শক্তি। এই ভোজটা হই, আমি তোমাকে দেখাবো সঠিক পথ। কিন্তু যুদ্ধ করতে গেলে অস্ত্রের প্রয়োজন। কে দেবে আমাকে অস্ত্র? আমি দেব তোমায় অস্ত্র। তুই কি তোমাকে আমি নতুন করে আঁকবো? পাহাড়ে ঘুরছিলে যেমন বেরিয়ে আসে আপনি ওখানে লাভার মুখ থেকে বেরিয়ে আসে লাভার স্রোত, ঠিক সেমনি তোমাকে আমি তোমার মনে জাগিয়ে দেবো প্রতিশোধের দাবানল। আমাদের আদায় করে নিতে হবে আমাদের ন্যায্য অধিকার। আদায় করতে পারলেই আমরা মাটিকে রক্ষা করতে পারবো। মাটিকে রক্ষা করতে পারলে আমরা রক্ষা করতে পারবো আমাদের ভারত মাতা। রক্ষা করবো এই মাটিকে, রক্ষা করবো এই সোনা ঝরা সোনালি ধান, রক্ষা করবো এই কমলাপুরের প্রত্যেকটা মানুষকে। না, আমি কিছুতেই এই কমলাপুরের মানুষদের আমি না খেয়ে মরতে দেবো না। আমি রক্ষা করবো ভারত মাতার সম্মান। আমি আপনার ছাড়া করি না তাহলে করি, আমি ঝঞ্ঝাবে করি, আমি কত সম্মুখে যা পাই তাহা করে চলি। আমি মহাপুরের সাহিত্য, আমি মধুরাজ, আমি বিক্রমী, শুভ বিশ্ববিধাত্রী। দেখো একদিন আমাদের একটু শান্ত হবে। প্রকৃতি
নাম আমার। আমি কিছুতেই শান্ত হতে পারছি না। আমার মনের মধ্যে দরকার করছে অশান্তি ঝড়। হ্যাঁ, আর যতদিন না ওই জমিগুলোকে দখল করে আমি আমার বাবার স্বপ্নটা ফার্মটা তৈরি করতে পারছি, ততদিন আমি কিছুতেই শান্ত হতে পারছি না। কিছুতেই না। আমার সত্যিকারের এটা আমার সত্যিকারের সত্যি করে বলেন তো, ওই নদীর মাঝের ফটোটা কে ধরেছে? কে ধরেছে? আপনার কোনো লোক কি এই কাজ? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমার লোক এই কাজ করেছে। ভুল করেছে। ভুল করেছে। তার থেকে বড় ভুল করেছেন আপনি। আমি আর কি ভুল করেছি? ওদের দিয়ে কুকাজটা করি। আচ্ছা। কমলাপুরের সমস্ত মানুষ, হ্যাঁ। কমলাপুরের সমস্ত মানুষ আর থানা ঘেরাও করেছে। কেন? তাদের মুখে একটাই কথা, আরে কি কথা? এই অন্যায়ের বিচার চাই, বিচার। আরে না, শালা কোনো বিচার হবে না। যা বিচার করার করবো তো আমি। এই অঞ্চলের প্রতিটা মানুষের সারা মাথা খুঁড়িয়ে আমি সারা গুলি করে উড়িয়ে দেবো। আপনি কিছুতেই পারবেন না। আকাশ যতদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ততদূর এই গ্রামের মানুষের কোনো ক্ষতি করতে আপনি পারবেন না। তাই নাকি? হ্যাঁ, একদম তাই। আচ্ছা। আচ্ছা, আচ্ছা বলুন তো জানাবো, বাঘ ভেঙে ফসলকে আপনি নষ্ট করতে পারলেন? আপনি কি পারলেন? আপনি কি পারলেন ওই গরিব মানুষের পেটে লাথি মারতে? আপনি কি পারলেন ওই নিরীহ মানুষগুলোকে গ্রাম থেকে উচ্ছেদ করতে? পারলেন না তো। তাই বলছি, ওই চক্রান্তের রাস্তায় না হেঁটে সৎ পথে হাঁটুন। নচেত আপনার ধ্বংসকে কোনোদিনও আটকাতে পারবে না। আটকাতে আরে শালা বাবু, এই সঞ্জয় দা একটু লাউডটা দিন আমি না কেন? কি হচ্ছে আউট আমার একটু বাড়িয়ে দিন না পুরুষও আটকাতে পারবে না। আরে শালা পারবো। এইবার ওদেরকে ফাতে না মেরে আমি ওদেরকে পাতে আরে সারা শুনলাম নাকি মদনের মেয়ে জোনাকির বিয়ে। বিয়েটা হবে তো? আরে সারা ধাক্কা লাগাবো একেবারে মেঘে মেঘে ধাক্কা। আর তারপর হবে বিদ্যুতের হাত। আসলে এই বছর প্রথম বর্ষণ হবে ওই কমলাপুরে। আর তারপর আমি আমার পথের কাঁটাটাকে সরিয়ে দিয়ে একেবারে ঝাঁপ দেব আমার ওই লক্ষ্য বস্তু শিরোরে। একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। একটা বাঘ আমাকে তোড়া করেছে। তারা না না না
লুকিয়ে আছে নৌকার ভেতরে হাজার হাজার পোকাগুলো একবারে কিলবিল করছে আমি সহ্য হতে পারছি না বর্দা বর্দা তুমি আমাকে বাঁচাও বর্দা বর্দা তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি সহ্য করতে পারছি না আমার এই বুকের যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না ওই দেখো বর্দা ওই দেখো ঈশ্বরী তো বলিস একটার পর একটা গাড়ি চাপা দেখো ফাটা ওই দেখো একটার পর একটা বাড়ি ভেঙে পড়ছে এখান থেকে পালিয়ে চলো বলতো আমি জানি সহ্য করতে পারছি না আমি সহ্য করতে পারছি না তুই শান্ত হয় ভাই শান্ত হ ভালো ভালো চোখ খুলে দেয় কোনো বাড়ি ভেঙে পড়ছে না রে ভাই কোনো গাড়ি কোনো মানুষকে চাপা দিচ্ছে না রে ভাই এগুলো তো সব কল্পনা রে ভাই এগুলো তো সব কল্পনা হ্যাঁ ভাই মনে হচ্ছে কারা যেন আমাকে মারবে বলে ছুটে আসছে আমি যে আর সহ্য করতে পারছি না বর্দা চলো এখান থেকে পালিয়ে যাই বর্দা আমার বুকের ভেতরে ভীষণ কষ্ট বর্দা আমি কি আর ভালো হতে পারবো হবি রে ভাই হবি তোকে আমি ভালো করে তুলবো রে ভাই কিন্তু ডাক্তার যে বলেছে আমি আর কোনোদিন সুস্থ হবো না বর্দা হবি রে ভাই এখনো দুইজন ভিতরে বর্দা এখনো বেঁচে আছে ওরে ভাই প্রয়োজন হলে আমি আমার একটা কিডনি বিক্রি করে দেবো কিছুতেই আমি তোকে হারাতে পারবো না রে ভাই তোকে হারাতে পারবো না হারিয়ে যাচ্ছে আমার গান হারিয়ে যাচ্ছে আমার কবিতা হারিয়ে যাচ্ছে আমার স্বপ্নগুলো একটা করে হারিয়ে যাচ্ছে এই স্বপ্ন যেও না স্বপ্ন দাঁড়াও ভাই ভীষণ কষ্ট দাদা চলো না পালিয়ে যায় ওই দেখো দাদা ওই দেখো বাঁশির সুর আয়না ভাই আমার কাছে আমাকে যেন কোথায় নিয়ে যেতে চাইছে বর্দা আমাকে যেন কোথায় নিয়ে আমি তোমাকে সহ্য করতে পারছি না চারিদিকে বাড়িটা আলোই ঝলমল করছে আমার কি আনন্দ হচ্ছে আজ আমার একমাত্র মা মরা মেয়ের শুভ বিবাহ ওই আমার মেয়ে জোনাকিকে উপযুক্ত পাত্রের হাতে সম্প্রদান করে আমার জীবনের বড় স্বপ্নটা আজ আমি পূরণ করবো চুপ করে গাড়ি বলছে সাজাতে দে না আমি সাজবো না আরে দাদা কথা শুনে সাজবো না বাবা তুই একটা অঘটন ঢুকে দিচ্ছি ছাড়বি না সবাই মিলে আনন্দ আর ইয়ার্কিতে সারাটা জীবন একে অপরের সঙ্গে ভালো মতে মিশিয়ে কাটিয়ে দেবো বেশি কিছু নেই তো চাওয়া এই জীবনে কাছে বেশি কিছু নেই তো চাওয়া যা পেয়েছি তা কম কিছু নয় যা পেয়েছি তা কম কিছু নয়
শিশির চলে তো যাওয়া যা পেয়েছি তা কম কিছু নয় যা পেয়েছি তা কম আনন্দ 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 আমরা সারাটা জীবন বেঁচে থাকতে পারি না না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করলে একদম আমার চলবে না এই এই তোমরা সব কোথায় গেলে আরে কই রে এদিকে আই না একবার আশ্চর্য যেদিকটা না তাকাবো সেদিকটাই ফাঁকা ও অথচ ওই তো একে একে নিমন্ত্রিত অতিথিরা সব আসতে শুরু করে দিয়েছে অথচ এখনো কারোর মাথায় নেই যে বরের কবরটাই কেনা হয়নি আরে বাবা অত চিন্তার কি হলো আমি তো আছি সত্যি বাদাসী তোমাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি সেই আমার মা বড় মেয়েটাকে তুমি ছোটবেলা থেকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলেছ তোমার এই ঋণ যে আমি কবে শোধ করতে পারবো ওরে বাপ রে বাপ এখন এসব চিন্তা করলে চলবে আকাশে মেঘ করেছে ওরে বাপ রে ভীষণ বৃষ্টি আসছে আচ্ছা আজকে এরকম হতে হলো হ্যাঁ সত্যি তো আকাশটা বড় কালো মেঘে ছেয়ে গেছে এখন বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে কিন্তু জীবনটার বাড়ি থেকে তো এখনো তো এসে পৌঁছলো না তবে কি তারা পথে বৃষ্টিতে কোনো আটকা পড়ে গেছে এসে গেছি আমি আমার জিতেন্দ্র ভাই একসাথে এসে গেছি আরে এসে জল টিফিন সব আমাদের খাওয়া এসো জীবন এসো এত দেরি হলো যে জিতের শরীরটা খারাপ হয় গত পরশুকে হাসপাতালে ভর্তি করেছিলাম তাই ওকে দেখে ফিরতেই আমার দেরি হয়ে গেল কেন কি হয়েছে তেমন কিছু না তেমন কোনো চিন্তার কারণ নেই ডাক্তার বলে 2-4 দিন মধ্যে ছুটি দিয়ে দেবে আচ্ছা এখন আমাকে বলো তো কি কি করতে হবে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি খাবেন দাবেন আর ঘুরে বেড়াবেন ও আচ্ছা বিয়ের লগ্ন কোথায় কেন কোন বসে হয়েছে রাত 11টা সে কি 9টা প্রায় বাজতে চললো এখনো বড় বরযাত্রী কেউ যেল না আরে এসে যাবে আমি তো আকাশকে গুলি পাঠিয়েছি ওই বন্ধুকে নিয়ে আসার জন্য কোনো চিন্তা করতে হবে না সোনার পথে চলে যায় ওই পবিত্র ভাস্কর সবাই অন্ধরে এই ভারতের দিকে এই মোর সোনার ভারত যার শিশির বেচা সোনার সঞ্চয়ছে স্নান ভাসিত হয় এক নূতন প্রভাত নাম তার নেতাজি সুভাষ যৌবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে হুঙ্কারে বলে উঠেছিল ইউ গিভ মি ব্লাড and I will give you freedom আমি তোমাদের স্বাধীনতা দেব ওই আজ তোকে দেওয়ার মতো আমার যে কিছু নেই তাই আজ আমি তোকে দিলাম আমার প্রাণ ভরা আশি বন্ধ করে দাও এই বিয়ে আনন্দ অনুষ্ঠান বন্ধ করে দাও আমাদের চরম সর্বনাশ হয়ে গেছে আমাদের মাথায় বাজ পড়েছে বর আসছে না দেখে এই নতুন কথা মতো আমি পাত্রের বাড়িতে গিয়ে দেখলাম বলো তুমি কি দেখলে নিথর দেহটা আমি যাওয়ার কিছুক্ষণ আগে ওই বর হাত মেল করে মারা গেছে তুমি কি করলে ঠাকুরা তুমি কি করলে কেন চোখের জীবনের কুয়াশার অন্ধকারে ঢেকে দিলে আমার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব শেষ করে দিলে চুপ কর দিদি চুপ কর শান্ত হ
বন্ধুটাকে ধ্বংস করে দিয়েছে দাদা। এখন আমার জমিকে আর কি হবে দাদা? আর চুপ করো, আর মতন করো। চুপ করো। এই কান্নাকাটি আমার একদম ভালো লাগছে না, একদম কান্নাকাটি আমার ভালো লাগছে না। আচ্ছা বিয়ে বাড়িতে এত আত্মীয় স্বজন এসেছো, আচ্ছা তোমরা কি গো মানবিকতা বোধকে হারিয়ে দিলে তোমরা ক্যান্টিনে বসে একলে খাচ্ছ? নগ্ন বসতে হয় আশঙ্কায় হাহাকার করে কাছে, তার নারী জীবনে মান সম্মান রক্ষার্থে সেই মেয়েটা কি করবে? আপনাদের মানবিকতা বোধকে হারিয়ে ফেলে চলবে না, আপনাদের মানবিকতা বোধকে জাগিয়ে তুলতে হবে, আপনাদের নবজাগরণের পথে এগিয়ে আসতে হবে। ঈশ্বর, এই মেয়েটা তোমার কাছে কি অপরাধ করেছিল? ঈশ্বর, যে প্রথমের আগে তুমি বিসর্জনে কাজটা বাজিয়ে দিলে, ঈশ্বর তুমি কি বোমা হয়ে গেছো? বলো না ঈশ্বর, কেন তুমি এমন করলে? কেন কেন কেন? বলো কি তোমার ক্ষতি? দুর্বল মানুষ যদি পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো বা হয় মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি লজ্জা পাবে না, কেউ লজ্জা পাবে না, কেউ লজ্জা পাবে না, কেউ লজ্জা পাবে না, কেউ না। কারণ লজ্জা নামক বস্তুটাকে ওরা জুতোর মায়েরা পরিষ্কার করে ফেলেছে। তা না হলে আজকের এই বর্তমান শিক্ষিত সমাজে একটা মেয়েকে লগ্ন বসতে হতো না। তাকে কিছু হতে পারে না, তোমরা কেউ কি পারো না? চোরাকে বাইরে শিখেছে এক চিঠিতে সিঁদুর দেখতে। বলো না কেউ কি পারো না? বলো না কেউ কি? বল দেখি পারো না? আমার মেয়েও হয় জিতেন্দ্রের সঙ্গে বিয়ে দিতে পারো না? জোনাকি মায়ের সঙ্গে জিতেন্দ্রের বিয়ে হ্যাঁ, পারি। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কাউকে তো কাউকে পারতেই হবে। আমার মেজ ভাই জিতেন্দ্র যদি মানুষের জন্যে জীবনের জন্যে সহানুভূতি কি পারে পেতে পারে? দূরে দাঁড়িয়ে আমি সব কথাই সেরেছি দাদা। ওই ঈশ্বরের কাছে মানব জীবনের ঋণ শোধে এই অমূল্য সুযোগ আমি সানাই। আরে সানাই সুর একদম পুরো বন্ধ হয়ে গেছে। এখন ওই বিয়ে বাড়িতে চলছে শুধু কান্নার রোল। ওই সানা জোনাকি, ওই জোনাকি একদিন আমার গালে ঠাস করে একটা চড় মেরেছিল। হ্যাঁ, হাত করে চড় সেই গালে, সেই বাঁশিটা ফুলের দাগ মনে এখন আমার এই গালে বসে আছে। ওই গালের দাগ বলে বলেছে কি বেশ করেছে। হ্যাঁ, তারই প্রতিশোধ নিতে আমার অফিসে কর্মরত ওই মতনের হবু জামাই, ওকে আমি প্রেশারের ট্যাবলেট খাইয়ে ওর প্রেশারটাকে বাড়িয়ে দিয়ে হাত তেল করিয়ে দিলাম। আবার আমারই অফিসের গাড়ি করে ওকে বাড়ি পৌঁছে দিলাম। ও হার্ট ফেল করে মরেও গেল, আর আমিও বেশ করলাম। কিচ্ছু আপনি
মরণ গন্ডগোল করে ফেলবে। হ্যাঁ? ঘটনা শুনে বুঝতে পেরেছিলাম হ্যাঁ। এর পেছনে নিশ্চয় আপনার হাত আছে। তাই এত সব করে কি লাভ পেলেন জামাইবাবু? আরে বাবা, ওই জোনাকির বিয়েটাকে আমি একেবারে না! জোনাকির বিয়ে আপনি আটকাতে পারেননি। জীবনের মেজ ভাই জিতেন্দ্র জোনাকিকে উদ্ধার করে প্রমাণ করে দিল মানুষ মানুষের জন্য। না 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 না, এটা হতে পারে না। হ্যাঁ, এটাই হতে পারে। বলছো তো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। না, 10,000 টাকা ডক্টর কুইয়াকে 10,000 টাকা দিয়ে প্রেসারের ট্যাবলেট আমি প্রেসক্রিপ করিয়ে নিলাম। তারপর শরবতের সঙ্গে মিশিয়ে ওকে খাইয়ে দিয়ে অফিসের গাড়ি করে বাড়ি পৌঁছে দিলাম। ও হার্ট ফেল করে মারাও গেল। আর তাতে Oh my God! এখনো সময় আছে জামাইবাবু, ওই অন্ধকার জগৎ থেকে আবার ফিরে আসুন। আর তা না হলে ঘরে তো আপনার ঠাই মিলবে না। আলো আলো, হ্যাঁ ঠিকই বলেছো তুমি। আলো দেখো আমায় ফিরতেই হবে। হ্যাঁ, আরে শালা, ওই জোনাকি গেছে, এবার তো আলোতে ফিরতেই হবে। আরে ধ্বংস করে দেবো, ধ্বংস করে দেবো ওদের এই সাজানো স্বপ্নকে। হতাশার হাঙ্গর দিয়ে পিটিয়ে টুকরো টুকরো করে দেবো ওদের ওই আত্মবিশ্বাসকে। হ্যাঁ। রজু, রজুর নাম আমার। অত রাগ ভালো নয় শোনা, জল ছাড়া যে সবই কেনা। আরে আমি জাল ফেলবো। টাকার লোভে অন্ধ হয়ে আমার দিদিকে খুন করে তুমি আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছো। তাই তো প্রতিশোধ নেবার জন্য আমি কবর করছি। আমি যে কি জলে চলে গেছি তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার এই চাকরিটা রজত তাই তো ওর কথা মতো না চললে হয় আমাকে এখান থেকে বদলি করে দেবে, তা না হলে আমার চাকরিটাকে খেয়ে নেবে। না 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 না, এমনটা হলে সুযোগ বুঝে আমি ওই শয়তানটাকে যে আমি প্রতিশোধ নিতে পারবো না। তাই তো নিজের বিবেক মনুষ্যত্বের সঙ্গে জলাঞ্জলি দিয়ে আমার মন না চাইল ওই শয়তান রজত চৌধুরীর কথা মতো আমি খারাপ কাজগুলো করতে বাধ্য হতে। আর আমি ভাবতে পারছি না ওই শয়তান রজত চৌধুরীর কথা যে আর আমি ভাবতে পারি না। না না, আমাকে যে ভাবতেই হবে। আমাকে যে আরো অনেক দূর পর্যন্ত এগোতে হবে। আমাকে মনে রাখতে হবে কালের এই চক্র বক্র গতিতে ঘুরিতেছ অবিরত। আজ যারা কালের শীর্ষে কাল তারা প্রধানত। কেউ কারোর কাছে এই বাড়িতে পদানত থাকবে না। সবাই আমার সঙ্গে মিলেমিশে থাকতে চায়। আজ আমার মেজ ভাইয়ের ফুলসজ্জা, আজ আমি ভীষণ বসে এবার কেউ আঙুল তুলে বলতে পারবে না জীবন গাঙ্গুলি তুই তোর ভাইদের বিয়ে দিবি না। তাই আমার মেজ ভাই সবাইকে যোগ্য জবাব দিতে মানুষের মতো কাজ করেছে। মানুষের মতো কাজ করেছে। তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়িটা খুঁজে ফেলবো। কত বসে কি আমার মান রেখেছিস সে কথা আমি তোকে বলে বুঝাতে পারবো না। বিয়ে বাড়িতে অতখানি লোকের সামনে সত্যি ভাই বলছি, এই না হলে আমার ভাই গর্বে আমার বুকটা ফুলে গেছে রে ভাই, ফুলে গেছে। তোমারই আদর্শে আমরা বড় হয়েছি বন্ধু। আমরা তো তোমাকে কোনোদিন কিছু দিতে পারি না। তুমি আমাদের দু ভাইকে
তোমার সেই শীতল সবাই মানুষ করেছে, তাই তাই তোমার দিন বড় হয়েছে। দাদার কাছে আবার ঋণ কিসে বাবা মা তোমরা ওপর থেকে আশীর্বাদ করে দেখে যাও আজ তোমাদের এই জীবন গানগুলি কত ভাগ্যবান। তোমরা এসে দেখে যাও বাবা মা তোমাদের কথা আমি রাখতে পেরেছি। এই ভাই তুই হচ্ছিস আমার এই ডান দিকের পাঁজরে, আর ওই জিতটা আমার বাঁ দিকের পাঁজরে। আচ্ছা বলতো জিতের অসুখটা কি কি হলো? তুমি চুপ করে আছো, কথা বলছো না, বলো জিতের অসুখটা কি? তেমন কিছু নয় সামান্য একটু নার্ভের প্রবলেম। ও ডাক্তার বলেছে ছুটি দিয়ে দেবে, এখন আমার অনেক কাজ পড়েছে। আমি এখন যাই। বলতো আমার মনে হচ্ছে তুমি কিছু একটা আমার কাছে লুকিয়ে যাচ্ছ। বলতো এই লুকোনোর কি আছে? আমি তো বললাম সামান্য একটু নার্ভের প্রবলেম। এই শোন না জিতকে আনতে হয়তো ওর বন্ধু বান্ধবরা হাসপাতালে চলে গেছে, ওখানে এদের ফিরে এসে উনি পর্দা বলে চিৎকার শুরু করবে। এদিকে কোন যাত্রী আসার সময় গেল, আমি এখন যাই। এসো বৌমা এসো। তোমার বাড়ির লোকজন সব চলে এসছে তোমার? এটা তুমি রাখো মনে রাখো বৌমা, অনেক দুঃখ কষ্ট অভাবের মধ্যে আমরা বড় হয়েছি। আমার বাবা মা যখন মারা যায়, আমার মা আমাকে বলেছিল তোর জীবন তোর এই ভাইকে তুই মানুষের মতো মানুষ করে দে। তাই শত অভাবের কষ্ট মধ্যেও আমি হাতছাড়া করিনি। মনে রেখো বৌমা, যতই দুঃখ কষ্ট অভাব আসুক না কেন, জীবনে তুমি হাতছাড়া করবে না বৌমা, হাতছাড়া করবে না। মনে রেখো বৌমা, এটা আমার মায়ের আশীর্বাদ বৌমা, আশীর্বাদ। আরে বর্দা করে ডাকছো কেন? আরে বুঝলে না, বর্দা একটু আমাদের বক করে সুযোগ করে দিয়ে গেল। এই জানো সেদিন যদি আমার দুর্ঘটনা না করতো তাহলে তোমার মতো স্বামী আর বর্তার মতো ভাসুর আমি পেলাম না। বহু তপস্বিনী হয়ে আমি এলাম তোমার হৃদয় বাগানে। তবে তুমি পূর্ণিমার চাঁদ হয়ে জ্যোৎস্না ছড়ো আমার হৃদয় বাগানে। তাই তো তোমাকে আজকে তোমার কানে আমি একটাই কথা বলতে চাই। বলো। কানে কানে শোনো বারবার, তোমায় যে ভালোবাসি বলছি আমার, যদি কাছে পেতাম তাহলে কি যে হতো বলো না। জেগে জেগে আমার হলো এবার ঘুমিয়ে পড়ো না, এবার ঘুমিয়ে জানি রয়েছো পাশে। আবার দেখো লোকজন গিজ করছে, কত কত ভালো মন্দ রান্না হচ্ছে, কিন্তু কার বিয়ে?
কাটিয়ে আমি তো আমি বাবু, আরে তুই যে এই ভালো একটা নতুন পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছিস, কি ব্যাপার বলতো? কাটিয়ে কার? আগে তুই বল কেমন আছিস? এই ভালো আছিস? এই ডাক্তারবাবু বলেছে আমার আর বুকের কোনো কষ্ট হবে না, আমি একদম সুস্থ হয়ে গেছি, একদম ভালো হয়ে গেছি। এই বলছি যে বিয়েটা কার বিয়ে? আরে ফুলো সজ্জারে পাগল, ফুলো সজ্জা কার? আমার যদি বলি আমি জীবনে কোনোদিন বিয়ে করবো না, তাহলে তোর বিয়ে হলো কি করে? আরে কি করবো বল, আমার পরিস্থিতির মধ্যে বললাম বিয়ে করতে বাধ্য হয়ে গেল। বর্দা করেছে না, বর্দা আসুন, বর্দার সঙ্গে একটা কথা বলবো না, কারণ বর্দা আমাকে হসপিটালে পাঠিয়ে দিয়ে একেবারে তোর বিয়ে দিল। এই কাজটা কিন্তু বর্দা একদম ভালো করেনি। আরে আমার কোনো দোষ নেই, বর্দা আসছে, তুই বর্দাকে জিজ্ঞেস ভাই কোথায় গেলি? এইভাবে এরা মুখ গুমরা করে বসে আছিস কেন? কি হয়েছে বলবি তো? আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। আমার রাগ হয়েছে না? তোর আবার রাগ কিসের হলো রে? বর্দা তুমি কিন্তু কাজটা ভালো করনি, আমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে তুমি নিজে বাবুর দিয়ে দিলে, এই কাজটা তুমি ভালো করনি। আর কথা শোন, রাগ করিস না, কথা শোনো বর্দা, যদি বৌদিকে দেখতে সুন্দর হয় না তাহলে তোমাকে কিচ্ছু বলবো না, আর যদি দেখতে খারাপ হয় তাহলে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। সুন্দরী, দারুণ সুন্দরী, তুই একবার দেখ। কি গো তোমার চোখ থেকে তোমরা ছাড়া বর্দা, কিন্তু খুব সুন্দর দেখতে, তাই খুব সুন্দর, তোমার পছন্দ আছে? ঘুম মানিয়েছে, মনে হচ্ছে না, মনে হচ্ছে লক্ষ্মীর পাশে পেঁচা। চেপে রেখে আর প্রেম প্রীতি ভালোবাসায় এরা একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকে আর সোনালি ধারের গন্ধে এদের মন বেঁচে ওঠে নবান্নে আনন্দে। এতে কুড়িয়ার পায়ে খেতে দারুণ হয়, কিন্তু বেশি খেলে হবে বদহজম। ঘরে ঘরে সোনার বড় ধান, তাই আমরা সবাই আনন্দে গাই গান। সদাই করি মরাই ভরি, সদাই করি মরাই ভরি, এই যে মায়ের গান, এই যে মায়ের গান। সদাই করি মরাই ভরি, এই যে মায়ের গান, এই যে মায়ের গান। লা 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 এই আনন্দের দিনে একা ফিরে তুমি হয়ে তোকে ফিরে চলে গেছো। এবার দেখছো না এই কোমরে পড়ে প্রত্যেকটা মানুষ আজকে নবান্ন উৎসবে মেতে উঠেছে, তারা নতুন নতুন জামা কাপড় পরে কত খুশিতে গান গাইছে, চারদিকে ঘুরতে বেরিয়ে পড়েছে। আর তুমি হ্যালো, তোমাকে দেখলে সারাটা জীবন কি মন হয় জানো? মনে হয় সারাটা জীবন তোমার দিকে থেকে এমনি করেছি। আরে হ্যাংলা হ্যাংলা হ্যাংলা, আমি 100 বার হ্যাংলা, 1000 বার হ্যাংলা। আরে ওই হ্যাংলা তো অন্য কারোর জন্য নয়, হ্যাংলা শুধুমাত্র তোমার জন্য। কিন্তু আমার যে বড় ভয় হয় আকাশ, যদি চোখ করতে গিয়ে বিয়ে হয়, হ্যালো, যদি লাভের ভয় হয় শূন্য, তোমার সব শূন্যতা আমি আমার ভালোবাসায় পূর্ণতায় ভরিয়ে দেব। বিশ্বাস করো, কোনোদিন তোমাকে আমি হারাবো না। আমাদের ভালোবাসার সাক্ষী থাকবে ওই চন্দ্র, সূর্য, আকাশ, তারারা। আমাদের ভালোবাসার সাক্ষী থাকবে এই সোনা ঝরা সোনালি ধান। আমাদের ভালোবাসার সাক্ষী থাকবে এই নদীর কল্পন শব্দ। আর আমি আর তুমি চলে যাবো একটা স্বপ্নের দেশে। আর সেই স্বপ্নের দেশে গিয়ে গাইবো কি?
আকাশের বুক থেকে ওই আলোকে, তারপর চিদেন্দার মুখ থেকে ওই চুলাটিকে সরিয়ে দিয়ে ওই জীবনের সংসারটাকে আমি একবারে ধ্বংস করে দেবো। কিন্তু না, সবার আগে আমার চাই ওই 25 কাঠা জমি। যে জমিটা না পেলে, জমিটা না পেলে আমি আমার বাবার স্বপ্নের এই দোকানটা করতে পারছি না। তাই এই 25 কাঠা জমি আমার আগে চাই চাই চাই। আমিও করতে চাই, কিন্তু সময় হয়ে ওঠে না। আরে হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। হ্যাঁ, আরে হঠাৎ করে বিয়ে, তারপর সংসার। আরে বাবা, সবটাই আমি শুনেছি তো। আরে সবই আপনার আশীর্বাদ। আচ্ছা। দাদা একা হাতেই সবকিছু সামলেছে। হ্যাঁ, সে তো সামলাবেই, সে তো সামলাবেই। আরে বাবা, তোমার বড় ওই চতুর্বুদ্ধির তারিফ না করে যে আমি পারছি না। তাহলে কি বলতে চাইছেন কি আপনি? যা বলবেন সোজাসুজি বলুন। আরে বাবা, রাগ করছো কেন? রাগ করছো কেন? রাগ করে না শোনা, জল ছাড়া যে সবই কে না। আরে মানুষকে সাবধান করাইছে মানুষের ধর্ম। তাই তো তোমাকে সাবধান করার জন্য আমি তোমাকে এখানে ডেকে পাঠালাম। সাবধান? কিসের সাবধান? আরে সাবধান মানে কি জানো তো? মানে তোমাদের বিয়েটা, তোমার বরটা মানে খুব প্ল্যান করে দিয়েছে, বুঝলে? কি বলছেন কি আপনি? হ্যাঁ, আরে বাবা, ঠিকই তো বলছি, ঠিকই বলছি। ওই ছোটাকি বাড়িতে তোমার বরটা তো অনেক আগে থেকেই যাতায়াত ছিল। এটাই তো হয়েছে, ওই ছোটাকিকে তো তোমার বরটা ভালোবাসা। আরে বাবা, এটাই হয়েছে রে বাবা, এটাই হয়েছে। তাই তো তোমার বরটা তোমাদের বিয়েটা বেশ প্ল্যান করে দিয়েছে। হ্যাঁ, হয়েছে। ওই চুলাকি মেয়েটা, ওই চুলাকি মেয়েটা দেখতে চরিত্রহীন। আরে বাবা, রোজ রোজ নিত্য নতুন পুরুষ সঙ্গী ওর চাই। আরে বাবা, শুনেছি তো ওই আকাশ ছেলেটার সঙ্গেও নাকি ওর একটা ইন্টারভিউ কি একটা ব্যাপার চলছে। চৌধুরী বাবু, একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন। আপনার কথাগুলো যদি মিথ্যা হয়, যে মুখ দিয়ে আমার দেবতার মতো দাদার চরিত্রে কালি ছেড়ালেন এবং আমার স্ত্রীকে বললেন চরিত্রহীনা, সেই মুখটা আমি ঘুষি মেরে ভেঙে দেব। আর যদি কথাটা সত্যি হয়, যে হাত দিয়ে আমার দেবতার মতো দাদাকে এতদিন আমি পুজো করে এসেছি, সেই হাতটা উঠবে আমার দাদার ওপর আর গলা ধাক্কা মেরে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেব আমার স্ত্রীকে। আরে হ্যাঁ, ঠিক ঠিক। তারপর চলি চৌধুরী বাবু, নমস্কার। নমস্কার। বিষাক্ত বাণী, ওরা যন্ত্রণায় ছটপট 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 করবে, আর আমি হাসব, তৃপ্তির হাসব। কি একটু বেশি বাড়াবাড়ি করলেন না? একটু করলাম হয়তো, কিন্তু ওই আকাশটা দেখছি কালো লেগে পড়ে গেছে, বৃষ্টি নামলেও নামতে পারে। আরে এসো, এসো আকাশ এসো। এবার সব অন্ধকার কেটে যাবে। হ্যাঁ, কাটিয়ে দেবো, কাটিয়ে দেবো। এই কোমরে পড়ে সমস্ত মানুষ এক হয়ে এই কোমরে পড়ে সমস্ত অন্ধকার আমি কাটিয়ে দেবো। এবার বলুন কেন দেখে পাঠিয়েছেন? আরে কেটে পাঠিয়েছি মানে তুমি তো জানো যে আমি ওই মাঠের মাঝখানে একটা ফার্ম খুলবো। হ্যাঁ, আর সেই ফার্মে যেতে গেলে তোমার ওই জমির উপর দিয়ে আমাকে যেতে হবে। আর ওই 25 কাঠা জমিটা আমার চাই। আমার রক্ত চাই চৌধুরী বাবু, আমার লালে টকটকে তাজা রক্ত চাই। আমি বেঁচে থাকতে এই 25 কাঠা জমিতে যে হাত দেবে, ওই হাতটা 25 কাঠা জমিতে আমি কেটে দিয়ে আমি সেই 25 কাঠা জমির মাটিতে পুঁতে দেবো। সবুজ আমার জিন্দেগি থাকতে আমি 25 কাঠা জমি আমি কাউকে দেব না। হ্যাঁ, আমি আকাশের মতো উদার, আকাশের মতো অপরিসীম। এবার বলুন চৌধুরী বাবু, আমাদের দেখে লাথি মারার জন্য কি ওই নদীর মারে ফাটলটা আপনি ঘুরিয়েছিলেন? আপনি কি মনে করেছিলেন
ডুবে ডুবে জল খাবে না, শিবের বাবাও টের পাবে না। দিতে হবে চৌধুরী বাবু, দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। আজকে সমস্ত কল্পের উত্তর তোমাকে দিতে হবে। কি মনে করেন আমি আর আলো গরিবের ঘরে জন্মগ্রহণ করলেও দুটো পেটে ভিত্তি থেকে নিয়ে বড় হয়েছে, কলেজ থেকে পাস করে এসেছি, চাকরি বাকরি আশা করিনি, কারণ এই যুগে চাকরি বাকরি হয় না, তাই মাঠে কাজটাই বেছে নিয়েছি। শক্ত চুন ছেড়ে তো সারা খেতে খায়, মেরে খায় না। এই একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখুন, এই আকাশ চলতে কমলাপুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোনো বাপের সালা লালকা বেটা নেই। এই কমলাপুরে মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে। খেলা তো আমি করবো। হ্যাঁ, গলাটা নামিয়ে কথা বলে আমাকে অপমান করবি, সেই সারাদের সব কথার মাথার খুলি আমি সারা গুলি করে উড়িয়ে দেবো, গুলি করে। কথাটা নামিয়ে বলে বলুন চৌধুরী বাবু। সাবধান, উঁচু গলায় কথা বলে আমি একদম পছন্দ করি না। উঁচু গলায় কথা বললে সারা আমার মাথাটা গরম হয়ে যায়, আর মাথাটা গরম হয়ে গেলে না সারা সারা পৃথিবীটাকে আমি ভেঙে তছনছ করে দেই। তাই কান খুলে একটা কথা ভালো করে শুনে রাখুন, আমি একদিন হাত করে ভদ্রতার মুখোশটাকে টেনে ছিঁড়ে দেবো, টেনে ছিঁড়ে দিয়ে এই কমলাপুরে প্রত্যেকটা মানুষের সামনে আপনার ওই ছদ্মবেশী শয়তানের মুখোশটা আমি একদিন ঠিক তুলে ধরবো। চালিয়ে যাবো এই পুরুষতান্ত্রিক সমাজের প্রত্যেকটা পুরুষকে আমি জ্বালিয়ে পুড়িয়ে খারাপ করে দেবো। এই সমাজ কি দিয়েছে আমাকে? হ্যাঁ, আমার পিতৃ পরিচয়টুকু পর্যন্ত আমাকে দেয়নি। মানুষ হলাম ছোটবেলা থেকে এক আয়া মাসির কাছে। আয়া মাসিটা ওই মৃত্যু শয্যায় যন্ত্রণায় ছটফট করতে থাকলো। তখন খাবার মতন দুমুঠো অন্ন আমাদের ঘরে ছিল না, তাই তো লোকের বাড়ি বাড়িতে আমাকে কাজ করতে হতো। আয়া মাসি নিজে আমাকে সেই কাজের বাড়ি ঠিক করে দিয়েছিল। কিন্তু সালা যেখানে কাজে যায় একটা পুরুষ মানুষ এই শরীরটাকে ছিঁড়ে কুপড়ে প্রত্যেকটা দিন খায়। তারপর সেই দিনই ভেবে নিয়েছিলাম এই শরীর নিয়ে যদি এত জঞ্জাল, এই শরীর নিয়ে যদি এত উত্তাপ, তাহলে এই শরীরকে অস্ত্র বানিয়ে এই সমাজের বুকে আমি একটা দিকে মাথা তুলে দাঁড়িয়ে থাকবো, যেখানে প্রত্যেকটা পুরুষ মানুষ থাকবে আমার এই পায়ের তলায়। সেটাই করেছি, ঠিক সেটাই করেছি। কি অপরাধ করেছিলাম আমি? ছোটবেলা থেকে মা বাবাকে সেটুকু জানি না। মায়ের সে মারা যাওয়ার আগে আমাকে হাতটা দিয়ে গেল, হাতে দিয়ে বলে গেল, এটাই তোর একমাত্র পিতৃ পরিচয়। 25 বছর আগে ট্রেন দুর্ঘটনার সময় যখন তোকে আমি পুড়িয়ে পেয়েছিলাম, তখন শুধুমাত্র তোর গলায় হাতটা ছিল। আরে আপনারা বলতে পারেন এত বড় সমাজে এই হাতটা দিয়ে কোথায় খুঁজে পাবো আমি আমার পিতৃ পরিচয়? বলতে পারে পাবো না, তাই আর খোঁজার চেষ্টা করি না। কিন্তু একটা জিনিস মনের মধ্যে গেঁথে রেখেছি, রাত্রি, আমার এই জীবনে যে রাত্রি নেমে এসেছে, আর সমাজের মুখে প্রত্যেকটা পুরুষের কাছে আমি যে রূপ যৌবন অধিকারী রাত্রি, এই সমাজে আর কোনো মেয়েকে আমি রাত্রি হতে দেব না। যেমন আমার কোনো পুরুষের লোভ লালসার শিকার হবে, তাই তো তুমিও রাখবো প্রত্যেকটা পুরুষকে আমার পায়ের নিচে। এটাই আমার দৃঢ় অঙ্গীকার। স্কার্ট
ছোটবেলায় আমার কাছে মায়ের স্নেহ ভালোবাসা কিছুই পাই না, তাই যখন থেকে তোমাকে দেখেছিলাম মা বলে তোমাকে তুমি যেমন মা বৌদি, তুমি যেমন মা জানো বৌদি, আমার বাবা আর আমার মা সে কোন ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে। মায়ের স্নেহ বাবার মমতা আমি কিচ্ছু পাইনি বৌদি, তাই তো বৌদি তুমি আমার মা বৌদি। মাটি তার না, মা দিয়ে শুরু যায় মাটি তার না, মা দিয়ে শুরু যায় মাটি তার না। আমি করবো হিংসে কোনোদিনও দেখিনি বৌদি, কোনদিন আমার বুকের ভেতরটা আবার সেই যন্ত্রণা শুরু হয়েছে বৌদি, আমার মাথাটা আবার সেই কাঁকড়া চেপড়া ঘুরে ঘুরে খাচ্ছে বৌদি। আমি আর সহ্য করতে পারছি না বৌদি, আমি আর সহ্য করতে পারছি না বৌদি। ক্লান্ত বেলাকা বাঁকা পর উড়ে যায় বুকে ঝাড়ে নিক্ষিপ্ত আশা, নিশানের নিক্ষিপ্ত শুনে সরিতে যাই বলে সরিতে যাই। ঠাকুরপো করে তো একেবারে পাগল হয়ে যাচ্ছে। আমার কথা ভাববার সময় কোথায় তোমরা? নিজে বলো, সবসময় আমি শুধু তোমার কথা ভাবি। তুমি যে আমার স্নেহ শীতল অনন্ত। তুমি সত্যি বলছো জোনাকি? তুমি সত্যি বলছো এই জোনাকি এই সারাটা জীবন তুমি এইভাবে আমার পাশে থাকবে? বলো না তুমি এই সারাটা জীবন কি আমার এই পাশে থাকবে? থাকো, আমি তোমার পাশে সারা জীবন থাকবো, সারা জীবন। এক পলকে একটু দেখাই কখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালো গান গাও, গানটা গাও। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে ভেসে যায়, এই মন শুধু তাকে পেতে যায়। এই তোলো বাঁকা পড়ে এই তাকে পেতে যায়, পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে ভেসে যায়, তাকে পেতে যায়। এইরকম ছবিটাই আমি তোদের তুলতে চেয়েছি। তুলে রে তোর মোবাইলে তোর বর্দি অঙ্গ প্রত্যঙ্গের ছবিগুলো তুই ভালো করে তুলে নে। আর তাতেও যদি তোর মন না ভরে তাহলে পাশের রুমে নিয়ে গিয়ে ভালো করে তুই ছবিগুলো তুলে নে। আর তারপর তুই ওই ছবিগুলো পর্দাকে দেখা। তুমি চুপ করো, আমার নোংরা কথা বলতে তোমার চুপটা জড়িয়ে গেল না। তুমি নোংরা কাজ করবে আর আমি বললেই দোষ। না, তুমি চুপ করো, আমার কথা বলো না, আমার তুমি চুপ করো। আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না, আর কোনোদিন
হাসির সুরটা যে হারিয়ে গেছে বৌদি। আমি আমি আমার মোবাইলে আমার মায়ের ছবি একটা তুলে বাঁধিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু মেজবাবু আমাকে আমাকে ভুল বুঝলো বৌদি। বৌদি গো, তুমি যে আমার মা বৌদি। আমি তোমাকে মায়ের আসলে বসাতে চেয়েছিলাম বৌদি, কিন্তু আমার মেজবাবু আমাকে আমাকে ভুল বুঝলো, আমাকে ভুল বুঝলো বৌদি। আর আসবো না, আমি তোমার ঘরে আসবো না বৌদি। আর কিছুতেই আমি তোমাদের ঘরে আসবো না বৌদি। আমি কি তোমাকে আমার মায়ের আসবো বলছি, তোমাকে আমি ভালোবাসি বৌদি, কিন্তু আমার মেজবাবু সেটা চাই না বৌদি। আসবো না, তুমি আমাকে ডাকলে না, আমি কিছুতেই আসবো না, কিছুতেই তোমার কাছে আর আমি না তোমার কাছে আসবো না বৌদি। আমি যদি না শেষ হয়ে যাই, তাহলে তোমাকে আর মা বলে ডাকবো না। কি ব্যাপার বলো তো? মেজবাবু এইভাবে বেরিয়ে গেল, চিন্তা আমার সঙ্গে কথা বলছে না, কি ব্যাপার বলো তো বৌমা? তার আগে আপনি বলুন তো, আপনার বালিশের অন্তরটা ভিজে থাকে কেন? আমার মাথায় হাত রেখে বলুন তো আপনি, আপনার বাসি বিছানা তুলতে গিয়ে দেখি আপনার বালিশটা চোখের জলে ভিজে থাকে কেন? এই আঘাতের ভারটা তুমি সহ্য করতে পারবে তো বৌমা? পারবো দাদা, পারবো। আপনি বলুন, আমি পারবো। এতদিন আমি এই কথাটা কাউকে বলিনি বৌমা, তুমি আমার সংসারের লক্ষ্মী, তাই তোমায় আমি বলছি, আমার বুকের অর্ধেক দিকটা পছন্দ ধরে গেছে বৌমা। আমার ছোট ভাইয়ের লাংস ক্যান্সার। একটি একটি করে তারাগুলো সব ঝরে পড়ে, গহন গভীর কোন অন্ধকারে, গহন গভীর কোন অন্ধকারে, সত্যের আকাশ থেকে তুমি আমায় কথা দাও বৌমা, এই কথা তুমি কাউকে বলবে না, তুমি আমায় কথা দাও। আমি বছর প্রতিজ্ঞা করছি না, কেউ কোনোদিন জানতে পারবে না, এমনকি আমার স্বামীও না। বৌমা সূর্য বিশ্বাস তবে কি গো বেঁচে
জমিটা ওই রজত চৌধুরী চিনিয়ে নিতে পারবে না। কিন্তু আমি পারছি না। এদিকে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর ঘরে বিবাহ যোগ্য মেয়ে, আর ওইদিকে শয়তান রজত চৌধুরী। দাদা দাদা দাদা, আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন? সে জিনিসটা মন ব্রিটিশদের হুঙ্কারে বিপ্লবীদের হুঙ্কারে তবে তবে আজ কেন একজন দেশপ্রেমিক হয়ে আজ আজ আপনার মুখটা কেন উঠছে না? কেন কেন কেন? মনে পড়ে যাচ্ছে সব মনে পড়ে যাচ্ছে। সেই 1942 সাল। ইংরেজদের অত্যাচারে এদেশের সমস্ত প্রাণগুলো ইংরেজদের বুটের তলায় পদপিষ্ট হচ্ছে। ওদিকে ওই নারীরা হচ্ছে ধর্ষিতা, এদিকে নির্মল যন্ত্রণায় মুক্তি পাগল জোয়ানেরা যন্ত্রণায় ছটফট করছে, খুঁজে ফিরছে তারা মুক্তির পথ। গান্ধীজির নেতৃত্বে শুরু হলো ভারত ছাড় আন্দোলন। সারা দেশে যুব সম্প্রদায় রুখে দাঁড়ালো শয়তান ইংরেজদের বিরুদ্ধে। নারীরাও ঘর থেকে বেরিয়ে এসে পুরুষদের পাশে দাঁড়ালো, তাদের কণ্ঠে ধ্বনিত হলো দাদা, শিক্ষা দীক্ষা মানুষকে যে এত নম্র ভদ্র করে তোলে, তা তোমার মেয়ে আলোকে না দেখলে আমি এতদিন বুঝতে পারতাম না দাদা, বুঝতে পারতাম না। তুই তো আমার অহংকার, তুই তো আমার গর্ব, তুই যে আমার জীবনের বেঁচে থাকা আলো রে মা, আলো, সুখ দুঃখ হাসি সব। কিন্তু হাসি যে আমাদের জীবন থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে বাবা। এই জগৎ সংসারের রথের চাকাটা রথের রশির সঙ্গে ছেড়ে নিয়ে যাচ্ছে একদল সখী বাড়ি, কিন্তু আমাদের অসম্ভবকারী কাটা এই সংসার রথের চাকাটা যে আর ঘুরছে না বাবা। করুণ আর্তনাদ করে যে থমকে
যাবো। জানা রান্না চাপাকে জানা আমার থেকে খুব খিদে পেয়েছে রে মা, আমার থেকে খুব খিদে পেয়েছে। জানা তুই রান্নাটা করি এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিস কেন? জানা আমার যে খুব খিদে পেয়েছে রে মা, খুব খিদে পেয়েছে। বাবা কেমন করে রান্না করবো বলো? আছে হাড়িতে চাল বাড়ন্ত। সঞ্জয় দা লাউড করুন না। না কাঁদবি না, একদম মাইক আর কাঁদবি না। লোবো না, পরিষ্কার কথা। মাইক আর লোবো না, লাউড করুন। ফিডব্যাক পাচ্ছি, কই ফিডব্যাকটা দিতে বলুন। তুই তো ছেলে খেলা ইতিহাস পড়েন রে। লাউড করে দেন। আশ্চর্য বাবা, এই যখন পার্কিং হচ্ছে কোনো ফিডব্যাক দিয়ে একদম কাঁদবি না। তাছাড়া ওই রবি ঠাকুরের প্রশ্ন কবিতার লাইনগুলোকে তুই ভুলে গেছিস? আমি যে দেখেছি গোপনে হিংসা কপট রাত্রি ছায় ছায় এনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা। বন্ধু আমার রুদ্রবাজিকে বাঁশি সঙ্গে ধারা ওমা বর্ষার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? আলো আজকে আমার জন্মদিন, জানো তো আলো? মা তোমার জন্য এই মিষ্টিটা পাঠিয়ে দিয়েছে। আর এই ব্যাগেতে চাল ডাল সব কিছু আছে। যাও যাও যাও, আপনি রান্না করো। আমি আজকে পেট পুড়ে খেয়ে যাবো। করোনা দেখাবে করোনা। না, করুণা নয়। বাল্যকালে তার মাস্টার সত্যের পাঠশালায় আমাকে অনেক শিক্ষা দিতে চেয়েছিলেন, অনেক দীক্ষা দিতে চেয়েছিলেন, অনেক শিক্ষার মন্ত্র দিতে চেয়েছিলেন। কিন্তু বাল্যকালে সেই মাস্টারের কাছ থেকে আমি কিছু দীক্ষা নিতে পারিনি, আমি শিক্ষা নিতে পারিনি। তাই তো সামান্য দক্ষিণে দিয়ে আপনার কাছ থেকে নিতে এসেছি ত্যাগ তিতিক্ষার মন্ত্র। আমাকে মন্ত্র দিন, ত্যাগ দিন, শিক্ষা দিন। মন্ত্র নেই নেই নেই, মরা গেছে শিক্ষা দীক্ষা সব মরে গেছে, সব কিচ্ছু বেঁচে নেই। আমি শুধু মরুভূমির উপর শূন্য হয়ে দাঁড়িয়ে আছি রে মা, শূন্য হয়ে দাঁড়িয়ে। না বাবা না, তুমি শূন্য হয়ে দাঁড়িয়ে নেই বাবা। ন্যায় নীতি সাধ্য শিক্ষা সমস্ত তোমার কাছে আজও আছে বাবা। একবার তুমি জেগে ওঠো বাবা। দাও না বাবা, নাও না, ওকে তুলে নাও না তোমার স্নেহের রথে। জেলে দাও ওর মনে তুমি চেতনার মশাল। জেলে দিল চেতনার মশাল। দিন না, আমি তোমাকে আশীর্বাদ করছি। যে শিক্ষা তোমায় দিয়েছে সেই শিক্ষা দিয়ে এই গ্রামের মানুষের মধ্যে চেতনার মশাল চালু, চেতনার মশাল। হ্যাঁ, চেতনার মশাল জ্বালবো আমি। চেতনার মশাল জেলে দূর করে দেবো নগর সভ্যতার অসভ্যতাকে। মাটি মায়ের সোদা গন্ধ গায়ে রেখে আমি স্তব্ধ করে দেবো এ যুগের স্বার্থপর লোভী মানুষের বিষ। দিয়ে দেবো অত্যাচারী মানুষের খড়গ আমি। কারণ আমি যে এই মাটিতে জন্মগ্রহণ করেছি, এই মাটি যে আমার মা। ও আমার দেশের মাটি, তোমার পরে বেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে
জোনাকি মা, তোর জীবন থেকে আমি সুখে বলাতে পারলাম না, কিন্তু আমি এখন কি করবো? আমার মায়ের জন্য যে আমার মনটা বড় ছটফট করছে, আমার মেয়েটাকে যে আমার দেখতে বড় ইচ্ছে করছে, কিন্তু কেমন করে আমি তার কাছে যাবো? আমার কাছে তো একটাও কারা করে কিচ্ছু নেই, অথচ এই ভিটেটা যে বন্ধক পড়ে আছে। তাতে কি আছে? কালকে তুই ওকে ছাড়িয়ে নিবি। যা তুই এখন মাঠে যা। মাঠে যাওয়ার আগে টাকাটা দিন, তা নাহলে এই মুহূর্তে ভিটেটা ছেড়ে দিন। কেন? টাকা পরিশোধ করো, ভিটে ছাড়িয়ে দেবো। আরে দিন টাকা, সুদ সমেত পেয়ে 60,000 টাকা। 60,000 টাকা আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব নয়। তাহলে আমার পক্ষে এই ভিটেটা থাকতে দেওয়া সম্ভব নয়। এটাই তার প্রমাণপত্র, এতে পরিষ্কার লেখা রয়েছে সুদ সমেত টাকা না দিতে পারলে এই ভিটে বন্ধ হয়ে যাবে। কাকিমা, মদন কাকা, কাকিমা, কাকিমা। আরে এই যে অফিসার, তা আপনি হঠাৎ করে এখানে আবার নতুন কোন ফন্দি নিয়ে এসে হাজির হলেন? আপনারা প্রত্যেকটা মুহূর্তে নিজের আনন্দের জোয়ারে গা ভাসিয়ে আমাদের জন্য নিয়ে আসেন নিরাশার বুক ফাটা হাহাকার। মনে রাখবেন অফিসার, সেটা আমরা কিন্তু এই কমলাপুরের মানুষরা আর কোনোদিন হতে পারবো না। আচ্ছা, আপনার লজ্জা করে না? পুলিশের এরকম একটা পোশাক পরে ও রজত চৌধুরী মশাই একটা শয়তানের কাছে নিজের মাথাটা বিকিয়ে রাখতে। একটা কথা কান করে শুনে রাখুন, আমরা এই কমলাপুরের মানুষরা কোনোদিন কোনো শয়তানের কাছে মাথা বিক্রি করিনি, আর ভবিষ্যতেও করবো না। একদম মুখে মুখে তর্ক করবে না। এই মতো ভালোই বলছি, জিনিসপত্র যা আছে সব সরিয়ে ফেল, তা নাহলে পুলটা যাতে ভেঙে করে দেবো। অফিসার, ছেড়ে দিন, মদনকে আপনি ছেড়ে দিন। গানগুলো কি করছে? গান শুনতে পাচ্ছি না। আরে রজত গানটাকে আরে আসুন। কানের খোলগুলো আবার নতুন কোন মতলব নিয়ে সেখানে হাজির হলেন? বলো না, এই না, তেমন কিছু মতলব নয়। আরে বাবা, তোমরা তো জানো যে মদনের এই ভিটেটা আমার কাছে বন্ধক দিয়ে আছে। তাহলে সুদ সমেত সব মিলিয়ে মোটামুটি 60,000 টাকা। এই কাগজপত্র অনুযায়ী মদন যদি ওই টাকাগুলো আমাকে সময় মতো শোধ দিতে না পারে, তাহলে এই ভিটেটা আমার হয়ে যাবে। তাই তো আমি কোনো কথা নয় অফিসার, ওই কাগজপত্রগুলো আপনি ওই মদনের হাতে দিয়ে আপনি এখান থেকে চলে যাবেন। আর একটি কথা বুঝছেন, কাল সকালে বেশ খবরের কাগজে একটু বড় করে একটু বিজ্ঞাপন দিয়ে দেবেন। হ্যাঁ, সেই ভিটেটা আমি মদনকে দানপত্র করে দিলাম। আপনি যে কি জিনিস অফিসার! আপনার সাথে দেখা মিশেছে, বদন, এটা তুমি ধরো। তাহলে এখন এই দেখো
জীবনে ছাড়া অনেক পাপ করেছি